চলুন আজ কথা বলা যাক পশ্চিমবঙ্গের দুর্গাপুর পূর্ব কেন্দ্রটি নিয়ে। মানচিত্রে দেখলে তো এটা আর 5টা বিধানসভা কেন্দ্রের মতোই, কিন্তু সত্যিটা হলো এটা একটা রণক্ষেত্র। এখানে প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা কৌশল, এমনকি প্রত্যেকটা প্রতিশ্রুতি সবকিছুই যেন যুদ্ধের চাল, আর এই চালই ঠিক করে দেয় কে জিতবে আর কে হারবে। আজ আমরা ঠিক এই রণক্ষেত্রের গভীরে যাব, বোঝার চেষ্টা করব এখানকার মানুষের আসল চাওয়া পাওয়াটা কি। দেখুন, পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলের ঠিক মাঝখানের এর অবস্থান দুর্গাপুর পূর্ব। বাইরে থেকে দেখলে বেশ শান্তই মনে হয়, তাই না? কিন্তু ভেতরের রাজনৈতিক সমীকরণ সে এক জটিল ধাঁধা। এতটাই জটিল যে এখন সারা ভারতের রাজনৈতিক কৌশলবিদরাই এটাকে একটা কেস স্টাডি হিসেবে দেখছেন। কারণটা খুব সোজা। এখানকার জয় বা হার শুধু একটা সিটের হিসাব নয়, এটা যেন গোটা রাজ্যের রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে তার একটা ইঙ্গিত দিয়ে দেয়। কতটা হাড্ডাহাড্ডি লড়াই আন্দাজ করতে পারছেন? 2021-এর নির্বাচনে জেতা আর হারার মধ্যে ফারাক ছিল মাত্র প্রায় 2%। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 2%। এইটুকু ব্যবধানই বুঝিয়ে দেয় দুর্গাপুর পূর্বের লড়াইটা কতটা কাটে কি টাক্কার, আর কেন এখানে প্রত্যেকটা ভোট আক্ষরিক অর্থেই সোনার মতো দামি। তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? একটা সিট যেটা একসময় মনে হচ্ছিল প্রায় হাতছাড়াই হয়ে গেছে, সেটা জেতার জন্য ঠিক কী লাগে? একজন ভালো প্রার্থী দিলেই কি কাজ হয়ে যায়, নাকি এর পেছনে আরও গভীর কোনো অঙ্ক আছে, একটা কৌশল? চলুন আজ আমরা সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি। আমাদের এই বিশ্লেষণে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব কেন দুর্গাপুর পূর্বকে বাংলার একটা রণক্ষেত্র বলা হচ্ছে। তারপর আমরা সরাসরি মানুষের ক্ষোভের কারণগুলো শুনব। এরপর আমরা 2021-এর নির্বাচনের ফলাফলটা ব্যবচ্ছেদ করে দেখব ঠিক কী ঘটেছিল। তারপরেই আমরা ডুব দেব যে তার পেছনের রাজনৈতিক কৌশলে। অবশ্যই উন্নয়নের প্রতিশ্রুতিগুলোও খতিয়ে দেখা হবে। আর সব শেষে আমরা বোঝার চেষ্টা করব যে আজকের দিনে একটা ম্যান্ডেট তৈরি করার আসল ইঞ্জিনিয়ারিংটা কী। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ শুরু করতে হয় মাটি থেকে, মানুষের কাছ থেকে। আর যখন আমরা এই রকম একটা জটিল সমীকরণ নিয়ে কথা বলি, তখন আমাদের মনে রাখা উচিত যে প্রত্যেকটা ডেটা পয়েন্টের পেছনে একজন মানুষ আছেন, একজন ভোটার আছেন। আমাদের সংবিধানে প্রত্যেক নাগরিককে সম্মান ও তথ্য জেনে নিজের মত প্রকাশের অধিকার দেয়া হয়েছে, অবশ্যই দায়িত্বের সাথে। এই বিশ্লেষণটাও সেই সম্মানকে মাথায় রেখেই করা। তো কি কি সমস্যা ছিল? দেখুন, একদিকে অসমাপ্ত 6 লেনের জাতীয় সড়ক NH2, রোজ হাজার হাজার মানুষের সময় নষ্ট। অন্যদিকে দামোদর, প্রতিবছর বন্যা এসে ঘরবাড়ি, চাষের জমি সব ভাসিয়ে নিয়ে যায়। দুর্গাপুর শিল্পাঞ্চল, অথচ এখানকার প্রায় 9% যুবকের হাতে কাজ নেই। আর তার উপর যোগ করুন দুর্নীতির অভিযোগ। 10,000 কোটি টাকার PDS চাল কেলেঙ্কারি থেকে শুরু করে শিক্ষক নিয়োগের দুর্নীতি পর্যন্ত কাঠমানির সংস্কৃতি। এই সব কিছু মিলিয়ে মানুষের মনে যে ক্ষোভটা তৈরি হচ্ছিল, সেটা কিন্তু যে কোনো রাজনৈতিক দলের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 2016 থেকে 2021, মাত্র 5টা বছর। আর এই 5 বছরে দুর্গাপুর পূর্বের রাজনৈতিক মানচিত্রটা যেন আমূল বদলে গেল। এটাকে শুধু একটা সাধারণ বদল বললে ভুল হবে, এটা ছিল একটা রাজনৈতিক ভূমিকম্প। চলুন এবার আমরা দেখি এই ভূমিকম্পের উৎসটা ঠিক কোথায় ছিল। একবার সংখ্যাগুলোর দিকে তাকানো যাক। 2016-র বিধানসভা নির্বাচন, আর তার ঠিক পাশে 2021। 2016-য় দেখুন জয়ী হয়েছিল CPIM প্রায় 44% ভোট পেয়ে। আর 2021-এ কি হলো? জয়ী হল তৃণমূল কংগ্রেস, কিন্তু ভোট পেল 41%-এর কিছু বেশি। আর তাদের ঠিক পেছনেই প্রায় 39% ভোট নিয়ে দাঁড়িয়ে বিজেপি। CPIM নেমে এসেছে মাত্র 15%। মানে যে বিজেপি 2016-তে মাত্র 12% ভোট পেয়েছিল, তারাই 2021-এ প্রধান প্রতিপক্ষ। এটাই হল দুর্গাপুর পূর্বের নতুন রাজনৈতিক বাস্তব। এই গ্রাফটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ভোট শেয়ারের বদলটা দেখুন। বিজেপির ভোট বেড়েছে প্রায় 27%, আর অন্যদিকে CPIM-এর ভোট কমেছে প্রায় 29%। তৃণমূলের ভোট বেড়েছে সামান্যই, 1-2% মতো। অঙ্কটা খুব পরিষ্কার, তাই না? বামেদের ভোট ব্যাংকের একটা বিরাট অংশ সরাসরি বিজেপির দিকে চলে গেছে। আর এই একটা বদলেই পুরো খেলার সমীকরণটা পাল্টে গিয়ে লড়াইটা এখন সরাসরি তৃণমূল বনাম বিজেপির হয়ে দাঁড়িয়েছে।
আজকের দিনে নির্বাচন জেতাটা কিন্তু আর শুধু আবেগ বা ভাগ্যের খেলা নয়, এর পেছনে থাকে একটা নিখুঁত বিজ্ঞান, ডেটা, আর তার উপর ভিত্তি করে তৈরি করা কৌশল। চলুন এবার আমরা সেই বিজ্ঞানটাকে একটু ব্যবচ্ছেদ করে দেখি। কিভাবে ভোটারদের মন বোঝার জন্য আর তাদের কাছে পৌঁছানোর জন্য একটা কৌশল তৈরি করা হয়। এই যে কথাটা দেখছেন এটা খুব গুরুত্বপূর্ণ, ম্যাটিকিউলাস বুথ ম্যানেজমেন্ট। এর আসল মানেটা কি? এর মানে হলো বড় বড় র্যালি বা জনসভার থেকেও অনেক বেশি জরুরি হয়ে উঠেছে প্রত্যেকটা বুথকে বোঝা, কোন বুথে কোন ছোট ছোট গোষ্ঠী আছে। যেমন ধরা যাক ওবিসি বা শহুরি যুবকরা, তাদের একত্রিত করতে পারলেই এই ধরনের একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সিট জেতা সম্ভব। অর্থাৎ একেবারে তৃণমূল স্তরে নেমে কাজ করা। এটাই আধুনিক নির্বাচনের মাইক্রো ম্যানেজমেন্ট। এই যে কৌশল, এর একটা বেশ ইন্টারেস্টিং নাম দেয়া হয়েছিল, চতুর্মুখা মতবাদ বা চতুর্মুখা ডক্ট্রিন। ঠিক যেমন সৃষ্টিকর্তা ব্রহ্মার 4টে মুখ, যা দিয়ে তিনি চারদিকে নজর রাখতে পারেন, তেমনি এই কৌশলেরও 4টে ভিন্ন ভিন্ন দিক বা মুখ ছিল, আর প্রত্যেকটা মুখ ছিল আলাদা আলাদা ভোটারদের জন্য। ভাবুন একবার কৌশলটা কতটা স্তরবিন্যস্ত। প্রথম মুখ শিবের মতো, অর্থাৎ আক্রমণাত্মক, প্রতিপক্ষের অপ্রশাসন, তাদের দুর্নীতি নিয়ে সরাসরি আক্রমণ। দ্বিতীয় মুখ বিষ্ণুর মতো, স্থিতিশীলতা, একটা উইডিন সরকার দেওয়ার প্রতিশ্রুতি, আটকে থাকা প্রকল্প শেষ করার আশ্বাস। তৃতীয় মুখ ব্রহ্মার, অর্থাৎ নতুন সৃষ্টি, ভবিষ্যতের কথা, নতুন অর্থনৈতিক আইডিয়া, টেকনোলজির কথা বলে যুবকদের কাছে পৌঁছানো। আর চতুর্থ মুখটা হল মা দুর্গার, অর্থাৎ সুরক্ষা, সাংস্কৃতিক পরিচয়, নিরাপত্তা, এই বিষয়গুলোকে সামনে আনা। মানে একই সাথে আক্রমণ, আশ্বাস, নতুন স্বপ্ন আর আবেগের সুরক্ষা, এই 4টে স্তম্ভের উপর দাঁড়িয়েছিল পুরো প্রচারের কৌশল। তো এই চতুর্মুখ কৌশলটা কাদের লক্ষ্য করে বানানো হয়েছিল? নির্দিষ্ট কিছু ভোটার গোষ্ঠীকে চিহ্নিত করা হয়েছিল, যেমন মাহিষ্য সম্প্রদায়, যারা রাজ্যের অন্যতম বৃহৎ ওবিসি গোষ্ঠী, মতুয়া বা নমশূদ্রদের মতো তফসিলি জাতিভুক্ত মানুষজন, শহরের সেই সব যুবক যুবতীরা যারা চাকরি না পেয়ে হতাশ, আর অবশ্যই বাম বা কংগ্রেসের সেই সব সমর্থকরা যারা নিজেদের দলের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছিল, আর সবশেষে মহিলা ভোটাররা, যাদের কাছে উন্নয়ন প্রকল্পের সুবিধা আর নিরাপত্তার আশ্বাস পৌঁছে দেওয়াটা খুব জরুরি ছিল। শুধু রাজনৈতিক কৌশল তো যথেষ্ট নয়। মানুষের যে ক্ষোভগুলো আমরা শুরুতে দেখেছিলাম, সেগুলো সমাধান করার জন্য একটা সুস্পষ্ট পথ দেখানো দরকার, একটা ব্লুপ্রিন্ট। চলুন এবার দেখি উন্নয়নের প্রতিশ্রুতি হিসেবে ঠিক কোন কোন বিষয়গুলোকে সামনে রাখা হয়েছিল। মনে আছে সেই সমস্যাগুলোর কথা? এই উন্নয়নের ব্লুপ্রিন্টটা ঠিক সেই সমস্যাগুলোরই সমাধান করার জন্য 4টি স্তম্ভের উপর দাঁড়িয়েছিল। 1. এক্সপ্রেসওয়ে আপগ্রেড করা। 2. একটা নতুন শিল্প হাব তৈরি করে চাকরি তৈরি করা। 3. দামোদরের বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। আর 4. সবার জন্য বাড়ি, জল, স্বাস্থ্যের মতো মৌলিক কল্যাণমূলক যোজনাগুলোকে আরও জোরদার করা। যখন আমরা এই ধরনের উন্নয়নমূলক প্রতিশ্রুতি বা গভর্নেন্স ব্লুপ্রিন্টের কথা বলি, তখন ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সম্মতির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতের নতুন ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্য খুব সাবধানে এবং তাদের সম্মতি নিয়েই ব্যবহার করা উচিত। একটা ভালো শাসন ব্যবস্থার ভিত্তি হল স্বচ্ছতা আর নাগরিকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করা। আর এই স্বচ্ছতার একটা উদাহরণ হল এই 5,000 কোটি টাকার প্রস্তাব। ডানকুনি থেকে পানাগড় পর্যন্ত NH2-কে 6 লেন করার জন্য এই বিনিয়োগের প্রস্তাব ছিল। এর মানে শুধু ভালো রাস্তা নয়, এর মানে হল দ্রুত পণ্য পরিবহন, ব্যবসার সুযোগ বৃদ্ধি আর এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন। 5,000 এটা শুধু একটা সংখ্যা নয়। প্রস্তাবিত নতুন শিল্পাঞ্চলে 5,000 সরাসরি চাকরির সুযোগ। এর মানে হল 5,000 পরিবারে একটা স্থিতিশীলতা আসা। আর শুধু তো সরাসরি চাকরি নয়, এর সাথে আরও অনেক আনুষঙ্গিক কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়। দামোদর, যাকে বাংলার দুঃখ বলা হয়, প্রতিবছর বন্যা মানেই সর্বনাশ। সেই সমস্যা সমাধানের জন্য 800 কোটি টাকার একটা বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রস্তাব। এটা শুধুমাত্র একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট নয়, এটা এলাকার মানুষের বহু বছরের একটা যন্ত্রণা দূর করার আশ্বাস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রতিশ্রুতিগুলোর সাথে একটা নির্দিষ্ট সময়সীমাও জুড়ে দেওয়া হয়েছিল।
যেমন 2025-এর মধ্যে 100% বাড়িতে পাইপের মাধ্যমে জল, 2026-এর মধ্যে PMAY প্রকল্পের 8,000 বাড়ি তৈরি, 2 বছরের মধ্যে শিল্প হাব চালু করা বা 3-4 বছরের মধ্যে এক্সপ্রেসওয়ের কাজ শেষ করা। যখন একটা টাইমলাইন দেওয়া হয় তখন ভোটারদের মনে একটা বিশ্বাস তৈরি হয়। তারা বুঝতে পারে যে এগুলো শুধু ভোটের প্রতিশ্রুতি নয়, এগুলো একটা কার্যকরী পরিকল্পনা। তো এই পুরো বিশ্লেষণ থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আজকের দিনে একটা ম্যান্ডেট মানে জনমত কিভাবে তৈরি হয়, চলুন সবটা মিলিয়ে একটা বড় ছবি দেখার চেষ্টা করি। দুর্গাপুর পূর্বের এই কেস স্টাডি আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে দেখিয়ে দেয়, আজকের রাজনীতি আর শুধু আবেগ বা বড় বড় বক্তৃতার ওপর নির্ভর করে চলে না। এটা এখন একটা হাইপার স্ট্রাকচার্ড ডেটা নির্ভর পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা বার্তা সবকিছুই তথ্য বিশ্লেষণ করে মেপে মেপে তৈরি করা হয়। এটা অনেকটা দাবার বোটের মতো, যেখানে জেতার জন্য শুধু নিজের চালটা দিলেই হয় না, বিপক্ষের সম্ভাব্য সব চাল আগে থেকে ভেবে রাখতে হয়। কিন্তু এর একটা বড় প্রশ্ন উঠে আসে, যখন রাজনৈতিক প্রচার এত নিখুঁত, এত বৈজ্ঞানিক হয়ে উঠছে, তখন গণতান্ত্রিক জবাবদিহিতার ভবিষ্যৎ কি? একজন ভোটার আর তার নির্বাচিত প্রতিনিধির মধ্যে যে সহজ, ভরসায় বা বিশ্বাসের সম্পর্ক, সেটার কি হবে? এই প্রশ্নটা শুধু দুর্গাপুর পূর্বের নয়, এটা আজকের দিনে গোটা গণতান্ত্রিক ব্যবস্থার সামনেই একটা বড় চ্যালেঞ্জ, আর এর উত্তর আমাদের সবাইকেই ভাবতে হবে। আপনিও যদি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai এ, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। পারপাস বিয়ন্ড পলিটিক্স।